দাদা বৌদি বিরিয়ানির বিরিয়ানি সেল। ছেলে বিকম পাস, সরকারি চাকরির পরীক্ষা দিচ্ছে, এখনো একটাও ক্লিক করেনি। তো ছেলেকে আপাতত একটা ফোনের দোকান খুলে দিয়েছি। রিচার্জ করবে, টুকটাক ঠিক করার হলে করবে, আর দোকানে টুকিটাকি জিনিস রেখেছি। ও দাদা, আমার ছেলে কিন্তু দারুণ ছবি আঁকে। একটা সময় বাড়ি বাড়ি গিয়ে আঁকা শেখাতো, কিন্তু এখন তেমন স্টুডেন্ট নেই। তাই বলছি, যদি একটু কাজবাজ পাওয়া যায়। দেখুন না দাদা, এই তাবেদারি কার কাছে করবেন? কে দেবে চাকরি? হয় অর্জন করতে হয়, নয়তো নিজেকেই নিজের ভাগ্য গড়তে হয়। কি তাই তো? এখনো অনেক বাবা মায়েরা আছেন যারা একটা চাকরির জন্য এর কাছে ওর কাছে হাত পাতেন। বরং একবার ভাবুন যে আপনার দ্বারা কি সম্ভব। ছেলে মেয়ে যখন স্বাধীন হবে তখনই সাহস করে এগোতে পারবে, ঠিক যেমনটা পেরেছিলেন রামপ্রসাদ সাহা। স্ত্রী সন্তান নিয়ে একাই রুটি সবজির দোকান খুলে বসেন, তারপর ভাত মাছ ডাল থেকে সোজা বিরিয়ানি। এত বছর ধরে কঠিন পরিশ্রমের পর এখন দাদা বৌদি একটা ব্র্যান্ড। আপনি জানলে অবাক হবেন, প্রতিদিন হাজার হাজার প্লেট বিরিয়ানি বিক্রি হয়। হ্যাঁ, মানুষ যেমন বসে খায় তেমনি পার্সেল হয় দেদার। প্রতিদিন চিকেন ও মাটন বিরিয়ানি মিলে প্রায় ১৫০০ প্লেটেরও বেশি বিরিয়ানি বিক্রি হয়। ভাবা যায়, দারুণ দারুণ সেল দাদা বৌদি বিরিয়ানি। পকেট একটু গরম থাকলে অনেকেই আছেন সোজা দাদা বৌদি রেস্তোরাঁতে চলে যান। এবারে আপনিও ভাবুন, এরা যদি স্বামী স্ত্রী মিলে পরিশ্রম করে এত দূর এগোতে পারে, তাহলে আপনার ঘরের ছেলে মেয়েও পারবে। কেন পারবে না? কারোর কাছে হাত পাতাপাতি নয়, টাকা পয়সা ঘুষ একদমই নয়, বরং নিজেকে চেষ্টা করতে দিন। ওই যে কথায় আছে, সবুরে মেওয়া ফলে, সেই রকমই কষ্ট করলেই কেষ্ট মেলে। তবে হ্যাঁ, একটা বিজনেস স্ট্র্যাটেজি ফিক্স করতে হয়। বিজনেস স্ট্র্যাটেজি যদি ঠিক থাকে আর পরিশ্রম করা যায়, তাহলে একদিন দেখবেন আপনার সন্তান দারুণ কিছু হয়ে উঠতে পারে। সত্যি, আজকের দিনে দাদা বৌদি কিন্তু অনেকের প্রেরণা হতে পারে। অনেকেই জানেন না যে কতটা পরিশ্রম করেছেন ওই সাহা পরিবার, যে আজ এই জায়গায় এসে পৌঁছেছে। তাই শুধু খেলে হবে না, মাথার মধ্যে বুদ্ধি খাটাতে হবে কিভাবে এগোনো যায়। সব সময় একটা প্ল্যান করতে হবে। ব্যবসা যাই হোক না কেন, একটা পুঁজি ঠিক করে ওই পুঁজি আর প্ল্যান যোগ করে দিতে হবে। দেখবেন যোগফল আপনার সামনেই। আর একবার অঙ্ক মিলে গেলে আপনি কিন্তু ছাঁকা নম্বর পাবেন। কে বলেছে আপনি এক সময় অঙ্কে কাঁচা ছিলেন? আমরা তো গাইতেই পারি, ওরে নবীন ওরে কাঁচা, আধ মরাদের ঘামের তুই বাঁচা। হ্যাঁ, আধ মরা হয়ে বেঁচে থেকে লাভ নেই, বরং বাঁচার মতন করে বাঁচতে হবে। আর সেই জন্যই আগুনে পুড়ে পুড়ে খাঁটি সোনা হয়ে উঠতে হবে। ভাবছেন কথা হচ্ছে বিরিয়ানি নিয়ে, এখানে এসব কথা কেন? কারণ আমাদের লক্ষ্য শুধু বিরিয়ানি গোগ্রাসে খাওয়া নয়, বরং ওই বিরিয়ানির প্রতিটা চালের পিছনে যে পরিশ্রম মানসিকতা রয়েছে, সেই এসেন্সটাকে টেনে বের করা। আজ দাদা বৌদি একদিনে এতটা বড় হয়নি। আজ এত এত প্লেট এমনি এমনি বিক্রি হয় না, কারণ ওরা কোয়ালিটি আর কোয়ান্টিটি দুটোই মেনটেইন করে। এখনও ওরা বাজার করার জন্য নিজেরাই প্রতিদিন বাজার থেকে মাংস কিনে আনে। এই বিষয়ে এত বছরে কখনো আপোষ করা হয়নি। ফলে সেই ফল পাচ্ছে দাদা বৌদির রেস্তোরাঁ। আপনি আপনার কাজের ফল পাবেন। হ্যাঁ, এখন হয়তো কেউ কেউ বলতে পারে যে এই তো কত বছর ধরে লেগে রয়েছি, কই কোনো উন্নতি নাই। আরে মশাই, লেগে থাকলে একটা কিছু হবে, হয় উন্নতি নয় অবনতি। এখন আপনি কিভাবে আপনার সময়কে কাজে লাগালেন সেটার উপর নির্ভর করছে সবটা। ধরা যাক আপনার মোবাইল ফোনের দোকান, বা আপনার মুদির দোকান, বা আপনার একটা বস্ত্র বিপণী আছে। আপনি আপনার বিজনেস স্ট্র্যাটেজি নিয়ে ভাবলেন না, রোজ দোকান খুলছেন আর ঝাঁপ বন্ধ করছেন। এভাবে কি এগোনো যায়? আপনাকেও আপনার মূল্যবান সময়কে কাজে লাগাতে হবে। সব থেকে বড় কথা, কাজ শিখতে হবে। যেই ফিল্ডে কাজ করুন না কেন, নিজের হাতে কাজ করতে হবে। তাহলেই বুঝতে পারবেন নিজের কাজ সম্পর্কে। বিজনেস হলো এমন একটা জিনিস যেখানে দাঁড়িয়ে কাস্টমারের পালস বোঝা খুব জরুরি। বুঝতে হবে আপনার কাস্টমার কি চাইছে। উনি যেটা চাইছেন, আমাকে সেই ডিম্যান্ড ফুলফিল করতে হবে ব্যবহার ভালো রেখে। তবেই সে বারবার আসবে আর নাম ডাক করবে, যেমনটা করেছে এবং করে চলেছে দাদা বৌদির রেস্তোরাঁ।
এখনও এদের কাছে কাস্টমার শেষ কথা। যেমন ভালো ব্যবহার তেমন ভালো পরিবেশন, আর খাবারের স্বাদ নিয়ে তো কোনো কথাই হবে না। ভাবুন, দাদা বৌদি বিরিয়ানি কিন্তু আজকের না, ওরা শুরুটা করেছিল শূন্য থেকে। আপনাকেও শূন্য থেকে শুরু করতে হবে, তাহলেই দেখবেন পরের অঙ্কগুলো ধরতে পারছেন। আর একদিন দেখবেন আপনার অঙ্ক সব মিলে গেছে। সেই দিন আর আপনার জন্য আপনার বাড়ির লোক অন্য কারোর কাছে চাকরি ভিক্ষা করবে না, আপনাকে অন্যের মুখ চেয়ে বসে থাকতে হবে না। তাহলে জয় হোক দাদা বৌদি বিরিয়ানি, জয় হোক। একটা দোকান থেকে একাধিক দোকান। বাড়িয়ে দাও তোমার হাত, আমি আবার তোমার পাশেই হাঁটতে চাই। এই তো, হাতে হাত আর প্লেটে বিরিয়ানি চাপ চাটনি থাক, তবেই না জমবে ইকুয়েশন। ভাবা ভাবি থাক। আজ না হয় বাইকে তেল ভরে সোজা চলে যাব ব্যারাকপুর। ম্যাডাম অবশ্য সোদপুর বলছিল, কিন্তু না, চলেই যাই ব্যারাকপুর। বেশ একটা নস্টালজিয়া ব্যাপার আছে। অনেক দিন ধরে শুধু অফিস আর বাড়ি করে পেটে মনে জং ধরে গেছে। এত কাজ কিসের জন্য? মনে পড়ে গেল, পেটে খেলে পিঠে সয়। বলছি ডার্লিং, আজ লাঞ্চটা দাদা বৌদি হোটেলে গিয়ে করলে কেমন হয়? প্রশ্ন না করে নিয়ে গেলেই তো হয়। আর হ্যাঁ শোনো, রাতেরটা প্যাক করে আনবো। মানে দুপুরে রাতে দুবেলা বিরিয়ানি? হজম হবে না। সে দেখা যাবে, আগে তো যাই, দেখি, খাই। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? কি আবার হবে? বিরিয়ানি, ফিশ ফ্রাই, ফিশ কবিরাজি, মাটন, চিকেন চাপ, চাটনি সব স্বপ্নে শেষ। আর খাওয়া হবে না। তাই চলো গিয়ে কবজি ডুবিয়ে পেট মন ভরি। হ্যাঁ, এইভাবে আপনিও চলে যেতে পারেন ব্যারাকপুর কিংবা সোদপুর আউটলেটে। পেয়ে যাবেন নানান স্বাদের বিরিয়ানি উইথ চাটনি, মনের মতন মাটন কিংবা চিকেন পিস, দুর্দান্ত ফিশ পনির আইটেম, ডেজার্ট, আরও কত কি। সত্যি, স্বামী স্ত্রী যদি একসঙ্গে কোনো কাজ শুরু করে আর মন প্রাণ ঢেলে যদি কোনো কাজ করে, তবে সফল হবেই হবে। আর পরবর্তী জেনারেশন তাদের মা বাবাকে দেখেই শিখবে, যেমনটা বিহার থেকে আসা রামপ্রসাদ সাহা করেছিলেন। স্ত্রীকে পাশে নিয়েই রুটি সবজির দোকান খুলে বসেন ব্যারাকপুরে। আজ সেটা বিরিয়ানির কত বড় আউটলেট ভাবুন একবার। কে জানে না? 8 থেকে 80 সকলেই নাম শুনেছেন দাদা বৌদি বিরিয়ানি। যখন ব্যারাকপুরের ছোট্ট দোকানে বিরিয়ানি বিক্রি হতো, তখনও এদের সেল এতটাই ছিল যে দূর দূরান্ত থেকে মানুষ আসতো বিরিয়ানি খেতে। তখন বসার জায়গার অভাব ছিল বলে বেশিরভাগ মানুষ প্যাক করে নিয়ে যেত। কিন্তু এনারা এখন বসে খাওয়ার জন্য দুর্দান্ত ব্যবস্থা করে দিয়েছেন। মানে এসি ঘরে বসে গরম ধোঁয়া ওঠা টাটকা বিরিয়ানির স্বাদ নিতে পারবেন। তাহলে আর কি, হয়ে যাক গরম গরম বিরিয়ানি। ও, বলাই হয়নি, সাউথ ক্যালকাটার অনামিকা দি বলছিল মেয়ের জন্মদিন আছে, ক্লোজ ফ্রেন্ডসদের নিয়ে একটা গেট টুগেদার করতাম। কোনো প্ল্যান আছে? আমি সঙ্গে সঙ্গে বলে দিলাম, চলে এসো সোদপুর। প্রথমে ভ্রু কুঁচকালেও যখন ওদের নিয়ে দাদা বৌদি হোটেলে নিয়ে এলাম, সে তো খুশিতে ডগমগ। অনামিকাদির প্রিন্সেস তো শুধু ফিশ ফ্রাই আর স্পেশাল ফিরনি খেয়ে কি খুশি। হালি বলছে, মা নেক্সট ইয়ার আবার আসবো, কিন্তু বাকিদের বিরিয়ানি সুপারব লেগেছে। সবার মুখে একটাই কথা, কতদিন এত ভালো বিরিয়ানি খাইনি। ব্যাস, তাহলে ওই পুজোর মতন আসছে বছর আবার হবে। নো ডাউট দাদা বৌদি বিরিয়ানি একাই 100। আর সেই জন্যেই ব্যারাকপুরের 200 স্কোয়ার ফিটের দোকান এখন রাজপ্রাসাদ। কত বড় জায়গা নিয়ে তৈরি দাদা বৌদি বিরিয়ানির রেস্তোরাঁ। ব্যারাকপুরে এলে আপনি বসেও খেতে পারবেন, প্লাস নিয়েও যেতে পারবেন। প্রতিদিন এরা অনেক অনেক হাঁড়ি চাপায়। সারাদিনে প্রায় 1500-এর মতন বা তার কাছাকাছি বিরিয়ানি বিক্রি হয়। পুজোর সময় তো কোনো গুণাগুনতিই নেই। হাঁড়ি আর গাড়িতে 6 লাভ হয়ে যায় ব্যারাকপুর ও সোদপুর এই দুটো আউটলেট। 3 নম্বর আউটলেটের অপেক্ষায় এখন অনেক ভোজন রসিক। মধ্যমগ্রাম দোলতলা চত্বরে আসতে চলেছে এদের 3 নম্বর হোটেল। এটা ওই অনেকটা মেট্রোর মতন। এখন মেট্রো লাইন কোন কোন জায়গা দিয়ে কত দূর পর্যন্ত চলে যাচ্ছে। তেমনি দাদা বৌদিও কিন্তু ব্যারাকপুর সোদপুর পার করে মধ্যমগ্রামে আসর বসাতে চলেছে। পুজো পর্যন্ত অপেক্ষা করার নেই, বরং একদিন প্ল্যান করা যেতেই পারে ব্যারাকপুর বা সোদপুরের উদ্দেশ্যে। এদের দুটো আউটলেটের বিরিয়ানি, চাপ আর অন্যান্য ডিশ একেবারেই সেম।
আপনি হয়তো ভাবতে পারেন যে ব্যারাকপুরেরটা ভালো বানায় আর সোদপুরেরটা আলাদা। না, এরকম একদমই নয়। দুটো হোটেলের খাবার একই স্বাদে, কারণ এরা তো একটাই ব্র্যান্ড। ভাবলেও ভালো লাগে যে আমাদের বাংলায় কত অসাধারণ খাবার তৈরি হয়েছে। কি রসগোল্লা, কি বিরিয়ানি, দুজনেই বাঙালি। বং কানেকশন ম্যাটার করে। আর বাঙালি মোটেই অলস নয়, সেই জন্যই তো দূর দূর থেকে মানুষ আসে খেতে। বাঙালি যেমন বানাতে পারে তেমন খেতেও পারে। আর এই পাড়ার মধ্যে অদ্ভুত এক আনন্দ আছে। তাই বেশি না ভেবে বেরিয়ে পড়লেই হলো। বিরিয়ানির চাহিদা। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। দাদা বৌদি তো কবে থেকে নিমন্ত্রণ করে রেখেছে, যাওয়াই হচ্ছে না। আরে হবে কি করে? কাজের চাপ, বাজার ঘাট, তার মধ্যে বস্তা পচা গরম। এইভাবে কি নিমন্ত্রণ রক্ষা করা যায়? মেয়ের জন্মদিন চলে গেল, যাওয়াই হলো না। বউ কতবার করে বলল, ওগো ম্যারেজ অ্যানিভার্সারিটা একটু চলো দাদা বৌদির কাছে গিয়ে মন ঠান্ডা করে আসি, হলোই না। হবে কি করে? এই গরমে ঘর ছেড়ে কোথাও যেতে মন চায়নি। সত্যি বলতে গ্লোবাল ওয়ার্মিং এমন মাথাচাড়া দিয়ে উঠেছে যে 43 ডিগ্রি পর্যন্ত পৌঁছে গেছে তাপমাত্রা। ভাবা যায়? যাক, গরম যাক, বর্ষা শীত আছে। এবারে দাদা বৌদির কাছে না গেলে গিন্নি রাগ করবে। সারা বছর কি আর রেঁধে বেড়ে খেতে ভালো লাগে? তাই মনে মনে পণ করেছি যাবই যাব। এরে, আপনি কি ভাবলেন আমার দাদা বৌদি ডাকছে? না না মশাই, ওটা সকলের দাদা বৌদি, আমাদের ব্যারাকপুরের ওয়ান অ্যান্ড অনলি দাদা বৌদি হোটেল। ধাঁধা লেগে গিয়েছিল না? যাকে হুর হুর হুররে, লেটস ইট উইথ দাদা বৌদি। যদি এটা প্রথমবার হয় তাহলে অবাক হবার কিচ্ছু নেই। আগা গোড়া লম্বা লাইন পড়ে পার্সেল করে বিরিয়ানি নিয়ে গিয়ে অনেকেই বাড়িতে বসে সেলিব্রেট করে। কেউ কেউ গাড়িতেই একটা ছোট্ট বিরিয়ানি পিকনিক সেরে নেয়। তাই পার্সেলের একটা লম্বা লাইন হয়। বিশেষত পার্সেল নিলে দামও একটু কম হয়। রেস্তোরাঁর ভিতরের অ্যাম্বিয়েন্স কিন্তু দুর্দান্ত। তাই যদি মনে হয় যে না, একটু আরাম করে কলা পাতায় করে বিরিয়ানি খাবো, তাহলে রেস্তোরাঁর গেট সব সময়ের জন্যে খোলা। আর নয়তো পার্সেল করে বাড়িতে এনে গরম করে খেতে পারেন। একবার দাদা বৌদির হোটেলে ঢুকলে ভেবে কুল পাবেন না কোনটা ছেড়ে কোনটা খাবো। তন্দুরি আইটেম থেকে শুরু করে ফিশ ফ্রাই, কবিরাজি, পনিরের আইটেম, মাংসের আইটেম দিয়ে ঠাসা একটা মেনু তৈরি করেছে দাদা বৌদি হোটেল। তবে এখানকার বিরিয়ানি হলো সেরা। রোজ আনুমানিক 700 কিলো বিরিয়ানি তৈরি হয়। ভাবা যায়? মশাই একের পর এক হাঁড়ি নামে বিরিয়ানি, পুরোটাই হয় দমে। এটাই হলো দম বিরিয়ানি। পুজো বা ঈদ বা অন্য কোনো উৎসব থাকলে এর পরিমাণ আরও বাড়ে। আগের এপিসোডে বলেছিলাম যে প্রায় 1500 প্লেটের মতন বিরিয়ানি বিক্রি হয় রোজ, দুটো আউটলেট মিলিয়ে। সেখানে কোনো জাতীয় উৎসব থাকলে বা ন্যাশনাল হলিডে থাকলে বিরিয়ানি তৈরির পরিমাণ আরও বাড়ে। আবারও বলতে ইচ্ছে করছে যে একটা 200 স্কোয়ার ফিটের দোকান আজ ব্যারাকপুর সোদপুরে রীতিমতো রাজ করছে। কি নেই ওদের মেনুতে? বিরিয়ানি না হয় বাদ দিলাম, একবার ডেজার্টের দিকে চোখ রাখুন। একের পর এক বাহারি শরবত আর শেক। বিরিয়ানির পর গলা ভেজাতে চাইলে ডেজার্ট আইটেম আরামসে ট্রাই করতে পারেন। তাই নো চিন্তা, শুধু স্নান করুন আর বেরিয়ে পড়ুন। যখনই যান না কেন হাতে সময় নিয়ে যেতে হবে, কারণ প্রতিদিন যেই হারে বিরিয়ানি আর অন্যান্য রেসিপি তৈরি হয়, তাতে করে এটা ভাববেন না যে গেলাম আর সঙ্গে সঙ্গে খাবার পেয়ে গেলাম। একটু ধৈর্য ধরতে পারলে আপনি হবেন সেদিনের রাজা। আমরা একটা কথা শুনেছি যে বিন্দুতে বিন্দুতে সাগর হয়। আজ দাদা বৌদির রেস্তোরাঁ কিন্তু সেই সাগরের মতন হয়ে উঠেছে। একটা ছোট্ট রুটি সবজির দোকান যে কিভাবে কাস্টমারদের আশীর্বাদে সাগর হয়ে উঠল, সেটা যারা এর ইতিহাস জানে তাদের পক্ষে বোঝা সম্ভব। কি নেই আজ এই রেস্তোরাঁতে? এসি ঘর, ফাইন ডাইনিং, নরম আপ্যায়ন, স্বাদে ভরপুর প্রত্যেকটা খাবার। আর কি চাই? মাছ, মাংস, পনিরের সমস্ত লোভনীয় আইটেম পাওয়া যায় দাদা বৌদি হোটেলে। প্রতিদিন যেমন কিলো কিলো বিরিয়ানি তৈরি হয়, তেমনি অন্যান্য খাবারের চাহিদাও মারাত্মক। অনেকেই আছেন বিরিয়ানির আগে ফিশের আইটেম বা তন্দুরি আইটেম অর্ডার করলেন। তাই এদের প্রত্যেকটা খাবার খুব যত্ন করে আর ফ্রেশ জিনিস দিয়ে তৈরি হয়, যাতে কাস্টমার খেয়ে খুশি হয়। আসলে বাঙালি সবসময় রসে বসে থাকতে চায়। তাই বাঙালিদের কথা ভেবেই সাহা ব্রাদার্স বিরিয়ানির সাথে নানান পদ অ্যাড করে দেয়,
যাতে করে কেউ শুকনো মুখে বাড়ি না ফেরে। বিরিয়ানি নিয়ে যেমন এরা কোনো কম্প্রোমাইজ করে না, তেমনি অন্যান্য খাবার নিয়েও যথেষ্ট ওয়াকিবহাল। এখনও পর্যন্ত যারা যারা দাদা বৌদি হোটেলে গিয়ে লাঞ্চ কিংবা ডিনার করেছেন তারা প্রায় প্রত্যেকেই বলেছেন যে এদের ফিশের আইটেম দুর্দান্ত। শুধু দুর্দান্ত নয়, বেশ পকেট ফ্রেন্ডলি। তাহলে দিন মেঘলা হোক বা উত্তুরে হাওয়ার পরশ বা প্যাচ প্যাচে গরম, একবার দাদা বৌদি হোটেলে ঢুকলে ওই যে বিরিয়ানির গন্ধ প্রথমে নাকে ঠেকবে, তাতে জিভ লক লক করে উঠবে, মন চঞ্চল হয়ে গাইবে আর কত রাত একা থাকবো। এই সরি, এটা রাত না, ওটা হবে ভুখা। সত্যি তো, বিরিয়ানির গন্ধে ভুখা থাকা যায় মশাই। পেটে খেলে পিঠে সয়, তাই আর দেরি নয়। দাও গাড়িতে পেট্রোল, খাও বিরিয়ানি, নো কন্ট্রোল। শোনো, তোমার সামনেই একটা শুভ যোগ রয়েছে। চাইলে তুমি রাজা হয়ে যেতে পারো, আর নয়তো শনির দশায় সব পণ্ড হয়ে যাবে। রাজা থেকে বাজা হতে বেশি সময় লাগবে না, তাই আগে ভাগে এই পাথর পরে নাও দেখি। সামান্য একটা ফলের ব্যবসা, সাথে একটা ছোট্ট সাইকেল সারাইয়ের দোকান, বাড়িতে মা, বউ, বাচ্চা, বোন, বাবা, এই নিয়ে ভরা সংসার। ও, একটা দেশি কুকুর থাকে, ওকে দুবেলা দিই যা থাকে। এরপর পাথর কিনবো কোথা থেকে? নিজেই না পাথর হয়ে যাই। দূর, বেকার এই বিমলের কথা শুনে গেলাম। একে টাকার শ্রাদ্ধ, তার মধ্যে নাকি পাথর, শনির দশা। দূর, এর থেকে বরং শনিবার মন্দিরে বাতাস প্রদীপ দিয়ে পুজো দিয়ে আসবো, আর মঙ্গলবার করে হনুমান চালিসা পাঠ করে নেব। ভয় কি, যা হওয়ার হবে। ভাগ্যের চাকা ঘোরানো কি অত সহজ? প্রাচীন মেসোপটেমিয়াতে চাকা আবিষ্কার হয়েছিল বলে কি ভাগ্যের চাকা আজ ঘোরাতে পারবো? এমন সব প্রশ্নের শ্রাদ্ধ করে শুক্তো ভাত খেলে মন্দ কি? বরং এতে গায়ে বল বাড়বে, বুদ্ধিও খুলবে। আরে বাবা, একটা বিজনেস দাঁড় করাতে গেলে লাগে বুদ্ধি আর পরিশ্রম। কাজ না করলে সাফল্যের রহস্য সেই রহস্যই থেকে যাবে। পাথর হয়তো মনে পজিটিভ এনার্জি দিতে পারে, কিন্তু মাথা খাটিয়ে কাজ আপনাকেই করতে হবে, তবেই মিলবে সাফল্য। আর সাফল্য আসলেই আপনি হয়ে উঠতে পারেন আপনার বাড়ি ও পাড়ার একজন সম্মানীয় ব্যক্তি। লোকজন বলবে, ওই যে অমুক বাড়ির ছেলেটা কত বুদ্ধি খাটিয়ে পরিশ্রম করে আজ এটা করল। সবাই চায় যে লোকজন আমার নাম করুক, আমার প্রশংসা করুক, কিন্তু এই প্রশংসা পেতে চাইলে যে মন প্রাণ ঢেলে কাজ চালিয়ে যেতে হবে, যেমনটা চালিয়েছিলেন ওই বিহারের চম্পারণ জেলার মতিহারির বাসিন্দা রামপ্রসাদ সাহা। এই মানুষটার কর্মকাণ্ড জানলে আর কারোর কাছে যেতে ইচ্ছে হবে না। এমনই ভাগ্যের চাকা দৌড়াবে। তাহলে ভিটে মাটি ছেড়ে স্ত্রী সন্তান নিয়ে সোজা বিহার টু ব্যারাকপুর। ঘোষপাড়া রোডের উপর শুরু হয়ে গেল রুটি সবজির দোকান। দেদার বিক্রি চলছে, দিন এগোচ্ছে, ছেলেরা বড় হচ্ছে। তারপর ওই রুটি সবজির দোকানের দায়িত্ব কাঁধে তুলে নিলেন রামপ্রসাদ বাবুর ছেলে ধীরেন সাহা। পরবর্তী প্রজন্ম মানেই আরও কিছু নতুনত্ব চাই, তাই তিনি অ্যাড করে দিলেন ভাত, মাছ, মুরগির ঝোল। মানে মাছে ভাতে বাঙালির তৃতীয় 16 আনা গুছিয়ে দিতে থাকলো ধীরেন সাহা। না, এই জার্নি এখানেই থেমে থাকেনি, চাকা ঘুরেছে। এরপর এমন ঘুরেছে যে ওই ভাত, মাছ, মাংসের মেনু চেঞ্জ হয়ে গিয়ে ঠেকলো বিরিয়ানিতে। এখন এই 200 স্কোয়ার ফিটের দোকান হয়ে উঠেছে বিরাট আলিশান। কি নেই মেনুতে? তন্দুরি, পনির, ফিশ, চিকেন, মাটনের দারুণ আইটেম, সাথে বিরিয়ানি মাস্ট। ভাবুন, এই সাহাবাবুরা দোকানের নামটাও নিজেরা রাখেননি। কাস্টমারেরা ভালোবেসে যা দিয়েছে সেটাই চলছে এখনো। তাছাড়া এখনও বাজার থেকে শুরু করে রান্নার সমস্ত দিকে নজর রাখে মালিক হয়েও। এমনকি প্রত্যেকটা হাঁড়ির বিরিয়ানির টেস্ট একেবারেই সেম থাকে। কিন্তু এটা একটা অসম্ভব ব্যাপার, সেটাকেও এরা সম্ভব করে তুলতে পেরেছে। এছাড়া কোয়ালিটি আর কোয়ান্টিটি কোনো কিছুর সঙ্গে কখনো আপোষ করেননি এরা। তাই এরা সাফল্য পাবে না তো কে পাবে? এই দাদা বৌদির সাফল্য একদিনে আসেনি। বছরের পর বছর ধরে বুদ্ধি আর পরিশ্রমকে কাজে লাগিয়ে দাদা বৌদি কিন্তু একটা ব্র্যান্ডে পরিণত হয়েছে। মানে কেউ যদি বলে যে দাদা বৌদিতে যাচ্ছি ট্রিট দিতে, তাতেই বাকিরা বুঝে যাবে যে আপনি কতটা ভোজন রসিক ও কেয়ারিং। তাহলে সাফল্য কিন্তু একদিনে আসে না। একদিন তো কথার কথা, হয়তো আপনি বছরের পর বছর ধরে লেগে রইলেন কোনো কাজে, কিন্তু কোনো উন্নতি হচ্ছে না। তখন হতাশ না হয়ে বুঝুন আপনার কাস্টমার কি চাইছে, মার্কেট কোন দিকে এখন। হাওয়া যেদিকে থাকবে আপনাকেও সেই দিকে চলতে হবে, তাহলেই কেল্লা ফতে। খেয়াল করে দেখুন, সাহাবাবু কিন্তু প্রথমেই মাংস ভাত নিয়ে বসেননি।
তখন মানুষ বিরিয়ানি নিয়ে এত বাড়াবাড়ি করতো না। আর মাংস ভাত, সেটাও সপ্তাহে একদিন। এখন যেমন বাজারে মাংসের থেকে মাছের দাম বেশি, তাই অনেকেই মাংস কিনে ফ্রিজে স্টক করে রাখে। তো তখনকার সময় ছিল আলাদা। যারা দিন আনে দিন খায়, তাদের কাছে রুটি ডাল সবজি ছিল আদর্শ খাবার, তাই ওই দিয়েই ব্যবসা শুরু করে দিলেন। এরপর দেখলেন পুঁজি বেড়েছে, লাভ হয়েছে, তখন মেনুতে আনলেন ভাত ডাল সবজি মাছ মাংস। ব্যবসা কিন্তু চলছে। বছরের পর বছর চলতে চলতে বানিয়ে ফেলে বিরিয়ানি। ওরা মার্কেট স্টাডি নিশ্চয়ই করেছিল, বুঝেছিল বাঙালির বিরিয়ানির ওপর একটা আলাদা প্রেম আছে। ব্যাস, শুরু বিরিয়ানি। দেখুন, আজ দাদা বৌদি কিন্তু বিরিয়ানি দিয়েই পরিচিত হয়েছে, কারণ হাওয়া বিরিয়ানির দিকে ছিল। ওরা স্রোতের অনুকূলে হেঁটেছে, তাই সাফল্য এদের দোরগোড়ায়। আপনার ঘরেও হয়তো মা লক্ষ্মী আসবেন, তার জন্য দরকার বুদ্ধি, পরিশ্রম আর বিদ্যা। ইউটিউবারদের ফেভারিট প্লেস। টাকা ইনকাম করতে হবে বস, টিউশন পড়িয়ে যা আসছে আসছে, এবার একটু হাটকে কিছু করতে হবে। কোনো প্ল্যান আছে? আরে বস, আছে না, এই তো তোমার হাতেই তোমার প্ল্যান। ইউটিউবে একটা অ্যাকাউন্ট খোলো, নিজের চ্যানেল বানাও, লেগে পড়ো। মানে হলো তুমি খেতে ভালোবাসো, এই তো রোজ এসে বলো টিয়াদের বাড়ি পড়াতে গিয়ে ওর মা কি কি খাওয়ালো। মাঝে মধ্যে তো তোমার সোনামণিদের বাড়ির মাংসের ঝোলের গন্ধে জিভ কিলবিল করে। তাহলে বস, তুমি খেতে ভালোবাসো, বানিয়ে নাও একটা ফুড চ্যানেল। চলো, আমি ক্যামেরা ধরছি, আর তুমি বলো কেমন খাচ্ছ, কি দাম, কোথায় গেলে এই খাবার পাওয়া যাবে। আরে তুই তো দারুণ আইডিয়া দিলি, চল লেগে পড়ি। কিন্তু ভাই, আমার বিরিয়ানি খুব প্রিয়, আমি ওই বিরিয়ানি দিয়েই আগে ফিতে কাটবো। আরে হোক হোক, তাহলে ডেস্টিনেশন দাদা বৌদি। আমরা দাদা বৌদিতে যাব, নিশ্চয়ই যাব। ওখানকার বিরিয়ানি আগেও খেয়েছি, লাজবাব, কোনো কথা হবে না। এখনো ভাবলে নাক সুরসুর করে, জিভ লক লক করে। কিন্তু এবার শুধু বিরিয়ানি ট্রাই করব না, ওদের মেনুর অন্যান্য খাবারগুলোর খবর নিতে হবে, দেখতে হবে কেমন। এই তো, আপনি এক্ষুনি ইউটিউব গিয়ে সার্চ করুন দাদা বৌদি বিরিয়ানি দিয়ে, দেখবেন হাজারো ব্লগ শর্ট ভিডিও হাজির আপনার সামনে। আসলে যত দিন যাচ্ছে ফুড ব্লগারদের সংখ্যা বাড়ছে। পাশাপাশি কলকাতা ও কলকাতার বাইরে, এমনকি দেশে বিদেশে যেই সব রেস্তোরাঁ আছে, সব জায়গায় ফুড ব্লগাররা হামলে পড়ছে। সেই রকম চাইলে দাদা বৌদি হোটেলে গিয়ে একটা ফুড ব্লগ বানালেই হলো। মন ভালো নেই, খেতে ইচ্ছে করছে না, পরিষ্কার টেনশন, খেলায় হেরে গেছি, কাজের চাপ, ট্রেনের ঠেসাঠেসি, বাজারের দরদাম, বারান্দায় কাপড় মেলা, বাথরুম পরিষ্কার থেকে প্রেম, পরকীয়া, প্রতিশোধ, কান্না, হাসি, সব কিছুর ভান্ডার হলো ওই ইউটিউব। কি নেই এই ইউটিউবের সংসারে? সব আছে, গোটা বিশ্ব আছে। আগে মানুষ মাঠ, ক্লাব, পাশের বাড়ি, কোচিং সেন্টার এসব নিয়েই পড়ে থাকতো, কিন্তু এখন যে হাতেই একটা গোটা অস্ত্র, কাউকে লাগবে না, কিচ্ছু লাগবে না, শুধু রিচার্জ থাকলেই আমি রাজা, আবার আমিই সেনাপতি। এই রাজা সেনাপতি থেকে একটা গানের লাইন মনে এলো, আমরা সবাই রাজা আমাদের রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্ত্বে। সত্যি তো, আমরা প্রত্যেকে নিজেদের জীবনে রাজা। রাজার মতন করে বেঁচে থাকাটাই আমাদের কাজ। আর রাজার মতন বাঁচতে চাইলে বিরিয়ানি মাস্ট। পাশাপাশি স্বাধীন চিন্তা ভাবনা নিয়ে কাজে লেগে পড়তে হবে। যারা ভিডিও বানিয়ে মূলত উপার্জন করছেন তারা কিন্তু রাজা বটে, কারণ নেই কোনো ডিরেক্টর প্রডিউসার, শুধুমাত্র একটা ফোন আর ইন্টারনেট থাকলেই কাজ শুরু হয়ে যায়, যেটা ইউটিউবাররা সাধারণত করছেন। বিশেষত যারা ফুড ব্লগার, তারা সবসময় রেস্তোরাঁয় গিয়ে বিভিন্ন ধরনের খাবার খেয়ে সেগুলো নিয়ে একটা নিজস্ব মতবাদ দেন। এতে করে বহু রেস্তোরাঁর নাম ধরে ও খাবারের কোয়ালিটি সবটাই সকলের নজরে আসে। ইউটিউব হলো সেই বিশেষ প্ল্যাটফর্ম যেখানে প্রতিদিন বহু ফুড ব্লগার ভিড় করে তাদের নতুন নতুন কন্টেন্ট নিয়ে। আপনি হয়তো অমুক রেস্তোরাঁর নাম শোনেননি, কিন্তু ইউটিউবের একটা ছোট্ট ব্লগ কিংবা শর্ট ভিডিও আপনাকে জানিয়ে দেবে যে আপনার আশেপাশে কি আছে। সেরকম যদি মনে হয় যে সার্চ ইঞ্জিন বের করে লিখি বিরিয়ানি নিয়ার মি বা বেস্ট বিরিয়ানি ইন কলকাতা বা নর্থ 24 পরগনা, দেখবেন দাদা বৌদি আসবেই আসবে। ইতিহাসের পাতা থেকে একটা ছোট্ট গল্প বলি তাহলে। প্রাচীনকালে পারস্য থেকেই ভারতে আসতো দুর্লভ আতর ও অন্যান্য গন্ধদ্রব্য। ঠিক সেভাবেই পারস্যের ব্যবসায়ীদের হাত ধরেই ভারতে প্রবেশ করেছিল পারস্যের বিরিঞ্জ বিরিয়ান, পরে নাম হয়েছিল বিরিয়ানি। অবশ্য অনেকে বিশ্বাস করেন যে মুঘলদের বিরিয়ানি প্রীতি ছিল একটু বেশি,
সেই সময় পোলাও ও বিরিয়ানির যুদ্ধে পোলাও হেরে যায়, বিরিয়ানি হয়ে ওঠে রাজা। ইতিহাস বলছে তৈমুরের সেনাদের হাত ধরেই ভারতে ঝড়ের মতন ভেসে আসে বিরিয়ানি। কিন্তু সবথেকে বিশ্বাসযোগ্য মতবাদটি জড়িয়ে আছে মুঘল রাজত্বের সঙ্গে। শোনা যায় মুঘল সম্রাট বাবরের হাত ধরেই নাকি ভারতে প্রবেশ করেছিল পারস্যের বিরিঞ্জ বিরিয়ান। এই মতবাদটি সম্ভবত সত্যি, কারণ মুঘল সম্রাটদের বিরিয়ানি প্রীতি বিশ্ববিদিত। ওদিকে সম্রাট আকবর সেও কম যান না, তিনি বিরিয়ানি নিয়ে রীতিমতো গবেষণা করেন। জানেন কি, তার চালের প্রতিটা দানায় লাগিয়ে দেওয়া হতো সিলভার অয়েল। বিরিয়ানির ইতিহাসের দিকে যাওয়া তার কারণ, বাংলায় কোনোদিনও বিরিয়ানির প্রচলন ছিল না। মুঘলদের পর ব্রিটিশ এলো, শিখিয়ে দিল চেয়ার টেবিলে বসে কিভাবে কাঁটা চামচ ছুরি দিয়ে খেতে হয়, শিখিয়ে দিল ব্রেকফাস্ট মানে ব্রেড, বাটার, জুস, ডিম সেদ্ধ। কিন্তু বাঙালি হলো এমন জাতি, এরা সব সময় একটু অতিরিক্ত খাবার পছন্দ করে। তাই তো এখনো সকালের জল খাবারে থাকে রুটি, লুচি, তরকারি, বেগুন ভাজা, দই, মিষ্টি, চিঁড়ে, দুধ, কখনো কখনো ডাল ভাতও। সেই বাঙালি কিন্তু ব্রিটিশদের ভুলে আপন করে নিল বিরিয়ানি। আসলে এই বিরিয়ানি হলো জবরদস্ত খাবার। সরু চাল, মাংসের বড় পিস, আলু, নানান মশলার দুর্দান্ত কম্বিনেশন। এই সব ছেড়ে বাঙালি কি আর অন্য কিছু ভাবতে পারে? যাই হোক, কলকাতা শহরের অন্যান্য নামি দামি রেস্তোরাঁয় গিয়ে বিরিয়ানি খেয়ে দেখবেন, পাশাপাশি দাদা বৌদির বিরিয়ানিও খেয়ে দেখবেন। দুটোর স্বাদের মধ্যে অনেক ফারাক। দাদা বৌদির বিরিয়ানি বেশ রিচ, ঘি মশলার দুর্দান্ত কম্বিনেশন রয়েছে। প্রতিটি চালের মধ্যে থাকে সুগন্ধি ও মশলার বাহার। বিশেষ করে মাটন কিংবা চিকেনের পিস এতটাই সুসেদ্ধ হয় যে মুখে দিলেই মিশে যায়। এই রকম জায়গায় কন্টেন্ট ক্রিয়েটাররা তো ভিড় করবেই, আর করছেও। প্রায় সময় বিভিন্ন ফুড ব্লগার পৌঁছে যাচ্ছেন দাদা বৌদি হোটেলে, ট্রাই করছেন ওদের অন্যান্য আইটেম, বিরিয়ানি, ডেজার্ট, আর ভিডিও বানিয়ে দেদার সাবস্ক্রাইবার টানছেন। এভাবেই এগোচ্ছে বাঙালি। কেউ বানাচ্ছে তো কেউ খাচ্ছে, তো কেউ আরও বানাচ্ছে। এইভাবেই চলছে ইউটিউবার আর দাদা বৌদির বন্ধুত্ব। পরের এপিসোডে ফিরছি দাদা বৌদির হোটেলের আরও জমজমাট কাহিনী নিয়ে।